স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকায় প্রস্তুতিও প্রায় শেষ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। বিকেল ৩টায় এর আনুষ্ঠানিকতা শুরু হবে। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবেন। এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়। সাধারণ মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আলামিন, মার্চ ফর ইউনিটি কর্মসূচি কখন শুরু হতে পারে, আর বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সমন্বয়করা কি বলছে জানাবেন আমাদের। মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে ঘিরে শহীদ মিনারে প্রস্তুতি এই মধ্যে সম্পন্ন হয়েছে আমরা দেখেছি, এবং যারা দূর দূরান্ত জেলা থেকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এসেছেন তাদের অনেকেই সকালবেলা এসে ঢাকায় পৌঁছেছেন, এবং তাদের বেশিরভাগই আমরা এখন দেখছি যে এই শহীদ মিনার এলাকায় এসে জড়ো হয়েছেন। আমরা কয়েকটি ব্যানার দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানার, যে ব্যানারগুলোতে বিভিন্ন জেলার নাম লেখা। দেখেছি খাগড়াছড়ি জেলা, পঞ্চগড় জেলা, কুষ্টিয়া জেলা এবং পক্ষ থেকে এই কর্মসূচিতে এই মধ্যে যোগ দেওয়া হয়েছে, এবং মূল যে কর্মসূচি সেটি হচ্ছে বিকাল ৩টায় শুরু হবে মার্চ ফর ইউনিটি। আমরা একটু বলে রাখি যে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন থেকে এই মার্চ ফর ইউনিটি কর্মসূচি রূপান্তরিত হয়েছে, এবং তারা বলছেন যে যারা এই সমন্বয় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির যারা নেতা রয়েছেন, তারা বলছেন যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিকে এক করার জন্য মূলত আজকের এই কর্মসূচি তারা পালন করে যাবেন, এবং এই কর্মসূচিতে তারা সারা দেশের মানুষকে, নারী পুরুষ ছাত্র জনতা শ্রমিক এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা আশা করছেন যে ২ থেকে ২.৫ লাখ মানুষের একটি সমাবেশ আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে হবে, এবং সেখান থেকে তারা বেশ নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে থাকবেন। রাতের সংবাদ সেই তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এর আগে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাতে এই কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানান মুখ্য সংগঠক হান্নান মাসুদ। এ সময় সকলকে আজ বিকেলে শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান করেন ছাত্র আন্দোলনকারীরা, যেখানে ঘোষণাপত্র কেমন হবে তার একটি রূপরেখা প্রণয়ন করবেন তারা। রাস্তায় নেমে এসে আমাদের একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত। ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বিপ্লবের আশা আকাঙ্ক্ষার পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে ঘোষণাপত্রে। ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত করার লক্ষ্যেই এই ঘোষণাপত্রটি গৃহীত হচ্ছে বলে জানান তিনি। সব দলমতের অংশগ্রহণে দ্রুত সময়ের মধ্যে এটি জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্যরা অংশ নিয়েছেন। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এ সম্মেলনেই 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অরণ্য, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দদের বক্তব্য কি দেখতে পাচ্ছেন, আর সেই সাথে আজকের সম্মেলন থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা জানাবেন আমাদের। মালিহা, এখন এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের পর্ব চলছে। এর আগে সকাল 8টায় যখন উদ্বোধন করা হয় তখন কিন্তু শহীদ আবু রায়হানের পিতা তিনি উদ্বোধন করেন এই সম্মেলনের, যিনি জুলাই আগস্টে শহীদ হয়েছেন। তো তার পরবর্তী থেকে একাধিক স্তরে কিন্তু বক্তব্য প্রদান পর্ব চলছে, যেখানে শহীদের পিতারা বক্তব্য দিয়েছেন। তারপর গত সরকারের সময় যে গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছেন। এবং এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের যে ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনগুলো রয়েছে তাদের সভাপতি এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এসে এখানে বক্তব্য দিয়েছেন। এবং ইপসু, যেটি সমস্ত বিশ্ব ইসলামী আন্দোলনের একটি কেন্দ্রীয় সংগঠন, সেই ইপসুর মহাসচিব কিন্তু বক্তব্য এর মধ্যে দিয়েছেন। এছাড়া বাংলাদেশের যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে তাদের বেশ কয়েকজনের শীর্ষ নেতারা কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন। এবং সবার বক্তব্যের মধ্যে যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো যে গত 15 বছরে ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের বাংলাদেশপন্থী ছাত্র সংগঠনগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল গত সরকার, এবং সেই ফলশ্রুতিতেই কিন্তু 2009 সালের পরে আর সদস্য সম্মেলন করতে পারেনি ছাত্র শিবির। এবং এই সম্মেলনের মাধ্যমে ছাত্র শিবির যে নতুনভাবে উজ্জীবিত হবে এবং নতুন করে যে একটি মেসেজ পাবে, নতুন করে একটি বার্তা পাবে যে না, সামনে বাংলাদেশ গড়তে হলে যে নতুন ঐক্য দরকার, নতুনভাবে কাজ করার স্পৃহা দরকার, সেই স্পৃহা, সেই কর্মতৎপরতা কিন্তু তারা এখান থেকে নিয়ে যেতে চান। এবং আপনি জানেন যে শিবিরের সদস্য হলো শিবিরের কর্মীদের স্তর বিন্যাসের সর্বোচ্চ স্তর, এবং এখানে সর্বোচ্চ যোগ্যতার কর্মীরাই কিন্তু এখানে এসেছেন। সুতরাং তারাই নেতৃত্বের জায়গাতে রয়েছেন এবং তারা যে যখন সারা দেশে যাবেন, সারা দেশে তারা এই মেসেজটাই দিবেন যে দেশ গঠনে এখন সবাইকে অংশগ্রহণ করতে হবে। এবং তারা যেহেতু একটি আদর্শিক আন্দোলন, সেই আদর্শিক আন্দোলনের জায়গা থেকে দেশকে একটি সততা এবং দায়িত্বশীলতার পর্যায় থেকে দক্ষ হিসেবে নিজেদেরকে গড়ে উঠতে হবে, সেই বিষয়টাই কিন্তু তারা এখানে আলোচনা করছেন। এবারের যে সম্মেলনটা হচ্ছে, যে স্লোগানটি রয়েছে আপনি সেই স্লোগানটি যদি দেখেন যে সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন। অর্থাৎ তারা জ্ঞান, দক্ষতা, সততা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে চান। এই সম্মেলন থেকে কিন্তু তারা সেই বার্তাটি দিচ্ছেন। মালিহা, ধন্যবাদ আপনাকে। ভারতের হুঙ্কারের প্রতিউত্তর দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সকালে তিনি চট্টগ্রামে বিজিবির এক অনুষ্ঠানে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে পিছপা হবে না বিজিবি। সকল অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে দেশের পরিস্থিতির সত্য প্রচারে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের। সীমান্তে অপহরণের শিকার বনরক্ষী সহ সকলকে উদ্ধারের চেষ্টা করছে সরকার। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে আজ। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগুনের ঘটনায় একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেক টিম একসাথে কাজ করছে। বিকেল 5টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে। এছাড়া কিছু আলামত আছে যেগুলো বিদেশে পাঠিয়ে টেস্ট করা হবে বলে জানান তিনি। গত বুধবার রাত 1:45টায় সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র পুরোপুরি পুড়ে যায়। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি বাজারে আগুনে পুড়ে গেছে 8টি দোকান। গেল রাতে আশুলিয়ার বাইপাল মোড় এলাকায় রমজান আলী সুপার মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এ সময় মার্কেটে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে বেশিরভাগ দোকান ছিল পলিথিন এবং প্লাস্টিক ব্যাগের। মশলার দোকান থাকলেও অধিকাংশ দোকানে পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আসতে দেরি হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থানায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম থেকে তেল বোঝাই ট্রাক ময়মনসিংহ যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় ছিনতাইকৃত তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ দায়ের করলে একজনকে আটক করে পুলিশ। এর জেরে তানভীর হোসেনের সমর্থক পরিবহন নেতা আশিকের নেতৃত্বে মাধবদী থানায় হামলা চালায়। তবে হামলাকারীরা আসামি ছিনিয়ে নিতে পারেনি। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন জেলায় আবারও বেড়েছে শীতের তীব্রতা। ভোরে উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। এ সময় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলে যানবাহন। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে দিনাজপুরে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। জেলার হিলিতে কয়েকদিন ধরে কমছে রাতের তাপমাত্রা, তবে কিছুটা স্বস্তি মিলছে দিনের বেলা। রাতে শীতল বাতাসের কারণে তীব্র শীত বিরাজ করছে। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গাইবান্ধায় শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন চরাঞ্চল ও খেটে খাওয়া ছিন্ন আয়ের শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হয় ফেরি চলাচল। নতুন বছর 2025 আসতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে দেশে দেশে চলছে জোর প্রস্তুতি। এই উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার ও মায়ামিতে নতুন বছর বরণে জড়ো হচ্ছে দেশটির নাগরিক ও পর্যটকরা। রীতি অনুযায়ী ব্রাজিলের রিও ডি জেনেরো কোপাকবানা সমুদ্র সৈকতও প্রস্তুত নতুন বছরকে বরণ করে নিতে। এছাড়াও চীনের রাজধানী বেইজিং সহ বিভিন্ন শহরেও চলছে নতুন বছর উদযাপনের প্রস্তুতি। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার কথা বলছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ু দূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়। তাই জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় শব্দদূষণ ও বায়ু দূষণ সৃষ্টিকারী আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্যে ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিপিএলের খবর। বিপিএলের তৃতীয় ম্যাচে আজ চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 12টায়। এদিকে 4 নম্বর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে রংপুর। শক্তিশালী দলটি ঢাকার বিপক্ষে দারুণ জয়ে মাঠ ছেড়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। জয়ের এই ধারা অব্যাহত রাখতে চাইবে নুরুল হাসান সোহানের দল। এদিকে গেল আসরে খুব একটা সুবিধা করতে না পারলেও এবারের আসরে দারুণ কিছু করতে মুখিয়ে আছে সিলেট স্ট্রাইকার। রংপুরের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে প্রত্যয়ী এই দলটি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।